ফকিন্নির পুতেরা বিমানের টাকা পাস কই, এই ফকিন্নির পুতেরা। গুরুত্বপূর্ণ রাজনৈতিক পট পরিবর্তন হচ্ছে, মেরুকরণ বলা ঠিক হবে কিনা, সেই পরিবর্তনে নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে। জুলাই ঘোষণাপত্র নামে একটি জিনিস আমাদের সামনে এসছে, যেটা নিয়ে দীর্ঘ আলাপ আলোচনা, বিশেষ করে গত 6 মাস, এবং সেই সাথে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা আবার নতুন করে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের 3 বিশ্ববিদ্যালয় রাজশাহী এবং চট্টগ্রামে হঠাৎ করেই একটা জুলাইয়ের মধ্যে হঠাৎ করেই মুক্তিযুদ্ধের এবং মানবতা বিরোধী অপরাধের সাজাপ্রাপ্ত আসামিদের ছবি প্রদর্শনের মাধ্যমে নতুন একটা রাজনীতিতে সুবিধা নেওয়ার চেষ্টা হয়েছে বলে অনেকে মনে করেন, সেটা জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের পক্ষে। এই প্রেক্ষাপটে আজকে আমাদের সঙ্গে আলোচনায় আছেন দেশ বরেণ্য মানুষ এবং বিশিষ্ট মুক্তিযোদ্ধা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান। আপনাকে আমাদের দর্শকদের পক্ষ থেকে সহস্র সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান। আমি প্রথমে একটু নজর দিতে চাই জুলাই ঘোষণা। নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে, পাশাপাশি জুলাই ঘোষণা একটা এসছে। ধারণা ছিল জুলাই ঘোষণা এমন কিছু একটা হয়তো সামনে আসছে, অনেক কিছু আলাপ আলোচনায় ছিল। তারা নতুন বন্দোবস্তের কথা বলেছে, তারা সেকেন্ড রিপাবলিক বলেছে, তারপর সংবিধানে হাত দেওয়ার কথা বলেছে। শেষ পর্যন্ত ওইসব কিছু দেখা যায়নি। আসলে জিনিসটা যেটা সামনে এসছে, এটা কি এসেছে, এটা অনেকেরই তার প্রশ্ন, যে এটা আওয়ামী লীগের পিন্ডি চটকানো, শেখ হাসিনার পিন্ডি চটকানো ছাড়া জাতির জন্য এটা আসলে কি কাজে আসবে, এটা অনেকেই এখন পর্যন্ত ধরতে যাচ্ছেন না। আপনি মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশ প্রতিষ্ঠায় আপনার সরাসরি ভূমিকা আছে, আপনার কাছ থেকে জানতে চাই, ওখানে বাংলাদেশ সৃষ্টি থেকে এই আগস্ট অভ্যুত্থান পর্যন্ত অনেক কিছু বলা হয়েছে, আপনার মূল্যায়ন কি এই জুলাই ঘোষণা পর্যন্ত নিয়ে? জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান। দেশটা এই জায়গাতে কার পাপে, কার মহাপাপে এই জায়গাতে দেশটা চলে গেল তাও জানি না। একটা মিনিটের জন্য একটু অপশন নিতে পারি না, শান্তিতে একটা কথা বলতে পারি না, একটা গান শুনতে পারি না, একটা কবিতা আবৃত্তি করতে পারি না, দুইজন বন্ধু বান্ধব নিয়ে একটু হাসি ফুর্তি করতে পারি না, আড্ডা দিতে পারি না। এইটা একটা দেশ হইতে পারে, এটা আমার মনে নেই। কতদিন আর বাঁচবো জানি না। এখনো মনে হয় যে হাওড়া এলাকার মানুষ, ইটনা থানায় আমার বাড়ি, তোমার বাড়ি মোহনগঞ্জে, একই হাওড়ের এলাকার মোহনগঞ্জ, মদন, খালিয়াজুড়ি, ইটনা, মিঠামই, নষ্টগ্রাম, দিরাই, সাল্লা, ধরমপাশা, মধ্যনগর, জামালগঞ্জ, একই এলাকার সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনার মানুষ আমরা একসাথে। সেই নৌকা দৌড় কবে দেখবো গিয়া বাড়িতে, কবে নৌকা বাসায়া সেই ভাটিয়ালি গান গামু, কবে সুন্দর করে নৌকা থেকে সাঁতার লাভ দিয়ে নাইমে সাঁতার কাটবো, কবে সুন্দর মাছ কামু, কবে পাহাড়ে যাইমু নৌকা বায়া বায়া লেপসার বাজারের কাছ থেকে মাছ কিনবো, খাইলাজুরি থেকে জিতা মাছ কিনবো জাল থেকে। সেই যে আনন্দ, সেই যে দিন, সেই যে স্মৃতি, এইগুলো এখন ভুলেই যাচ্ছি। নিজেকে আর এখন সভ্য মানুষ মনে হয় না, সাধারণ মানুষও আর মনে হয় না। এখন মনে হয় যে আমরা জন্মই গ্রহণ করছি একটা অভিশপ্ত দেশে। এই দেশটাকে যার হাতে দিছিলাম গত 1 বছর আগে জনাব ইউনূস সাহেব, এইটাকে এমন ভাবে পলিউটেড করছে, এমন ভাবে নোংরা করছে, এমন ভাবে কালি করছে, এমন ভাবে ময়লা করছে ইউনূস সাহেব, এইটাতে এটার পারে দাঁড়ানো যায় না, দুর্গন্ধ করে। ওই কালকে তারা একটা, আজকে 6 তারিখ, গতকাল ছিল 5 তারিখ, তারা একটা ওই বর্ষপূর্তি করলো, 5ই আগস্ট করলো। ঠিক আছে, 5ই আগস্ট আমরাও সেদিন করছিলাম, কিন্তু আমরা যে কারণে করছিলাম, 5ই আগস্ট যে কারণে হয়েছিল, আমাদের সেই স্বপ্ন বৃথা গিয়েছে। কেন বৃথা গিয়েছে এটা করে 1 নম্বর ভাবে প্রথম বলি, এই যে কালকে যে ইউনূস সাহেবরা কিছু রাজনৈতিক দল, এখানে আমার রাজনৈতিক দলও সেখানে আছে প্রধান হিসাবে, জাতীয়তাবাদী দল আছে, জামাত আছে, এইখানে অন্যান্য দলগুলো আছে। আমি সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, এটা একটা নিম্ন মানের একটা কাগজ করা হয়েছে, নিম্ন মান। আমি আবারও বলছি, নিম্ন রুচি এবং নিম্ন মানের একটা ঘোষণা হয়েছে। ওই যে আমি বারবার বলছি, উনি আবার দেখলাম ওনার বক্তব্যের মধ্যে যিনি এটা লেখছেন বা যিনি এটা এই ঘোষণাটাকে যিনি সংগঠিত করছেন, উনার ভাইস প্রেসিডেন্ট জনাব ডক্টর আলী রিয়াজ, তার প্রতি আমার ব্যক্তিগত কোনো ধরনের ঘৃণা বা কোনো ধরনের হিংসা নাই। কিন্তু আমি সবসময় একটা কথা বলছি
যে আলী রিয়াজের মতো মানুষ আইসা আমার দেশে একটা সংবিধান বা একটা ঘোষণা লেখা দিবে, এটার প্রয়োজন নাই, কারণ উনি আমার এই দেশের নাগরিক না। এবং আমি এটাও বলছি যে আলী রিয়াজের মতো, আমি ফজলুর রহমান হতবাগা ফজলুর রহমানের 500 কর্মী আছে। আলী রিয়াজের মতো, আবারও বলছি, আলী রিয়াজের মতো এখনো জীবিত আমার 500 কর্মী আছে যারা আলী রিয়াজের লেখাপড়া করাইতে পারবো। এবং অনেকে আছে যারা বাম হাত দিয়ে এরকম একটা ঘোষণাপত্র লিখে দিতে পারবো আধা ঘন্টার সময়ের মধ্যে। এরকম একটা ঘোষণাপত্র জনাব ইউনূস সাহেব করলেন, যে ঘোষণাপত্রের মধ্যে ইতিহাস নাই, যে ঘোষণাপত্রের মধ্যে সত্যের কোনো লেশ নাই, যে ঘোষণাপত্রের মধ্যে আমার জীবন যৌবন, আমার পূর্বপুরুষের জীবন, আমার পূর্বপুরুষের ইতিহাস, শিক্ষা, সংস্কৃতি, আমার পূর্বপুরুষের সংগ্রাম, যুদ্ধের কোন ধরনের একটা উচ্চারণ পর্যন্ত নাই, সেই ধরনের একটা ঘোষণা পাঠ করলেন। আমরা কি এত নিকৃষ্ট ছোট জাতি? আমাদের ইতিহাস কি এত ছোট? আমাদের ইতিহাস কি এত দরিদ্র? সেই ইতিহাসের কোনো নামই নাই। মুক্তিযুদ্ধের ব্যাপারে একটা কথা বললেন না। এটা তো একটা ঘোষণা, 1 বছর পরে তো একটা জাতীয় ঘোষণা দিলেন আপনি। পুলিশরা কি কুত্তা মরছে দেশে? পুলিশ মানুষ না? আমি এই কথাটা আজকে জিজ্ঞাসা করে রাখলাম, ঘোষণা এই কথাটা কেন আসলো না? 1 2 এরা আলী রিয়াজ সাহেব যে কথাটা বলেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন, ও সত্য বললাম না। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের ইতিহাস এবং মুক্তিযুদ্ধের 72-এর সংবিধান 4টা স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে। এই 4টা স্তম্ভ যারা স্বীকার করে না তারা রাজাকার, তারা রাজাকারের বাচ্চা। আমি খুব ক্লিয়ারলি বললাম, এই 4টা স্তম্ভকে স্বীকার করিয়া আরো 7টা নীতি বা স্তম্ভ লাগানো হোক, আমার কোনো আপত্তি নাই। কিন্তু এই 4টা স্তম্ভ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ যারা বাদ দিতে চায় তারা রাজাকার এবং রাজাকারের বাচ্চা। এরা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করে। হ্যাঁ, আজকে ইউনূস সাহেব আপনার হাতে মিলিটারি আছে, আপনার হাতে পুলিশ আছে, শক্তি আছে, আপনার কাছে আন্তর্জাতিক ষড়যন্ত্রের ক্ষমতাধর ব্যক্তিরা আছে। আপনি 4টা স্তম্ভ বাদ দিতে পারেন আলী রিয়াজ সাহেবদেরকে দিয়া, কিন্তু মনে রাখেন একদিন কিন্তু আসবে, এর জন্য মৃত্যুর পরেও কিন্তু জবাবদিহি করতে হবে যে বাংলাদেশের স্বাধীনতার 20 লক্ষ লোকের রক্তের আখরে লেখা সংবিধানের 4টি স্তম্ভকে কেন অপমান করা হয়েছিল। আমি আজকে কিন্তু এই কথাটা বলে রাখলাম, এবং আমি আমার দলকে আমি বলবো, দলকে আমি অনুরোধ করব, দলের নেতৃত্বকে অনুরোধ করব, সংবিধানের ব্যাপারে দল অন্তত এই কথাটা ভাইবেন। তাহলে আজকে ক্ষমতায় যাওয়া আর কালকে প্রধানমন্ত্রিত্ব করাটাই বড় কথা না। ইতিহাস কিন্তু একদিন কথা বলবে যে শুধু ক্ষমতার জন্য আমরা কোনো ত্রুটি করছিলাম কিনা, আমরা কোনো সাংঘাতিক আপোষ করছিলাম কিনা ইতিহাসের সঙ্গে। খুব খারাপ লাগছে সংবিধানের এত বড় অপমান, ভীষণ খারাপ লাগছে। কাজে সংবিধানের 4টি স্তম্ভ থাকতে হবে, তারপরে অন্য যদি যুক্ত হইতে হবে, নিশ্চয়ই সংবিধান পরিবর্তন হবে। তবে ইউনূস সাহেবকে আমি ধন্যবাদ দিব একটা কারণে, উনি অন্তত ইলেকশনে ডেটটা না দিল, ডেট কবে হবে এটা বলছে উনি নির্বাচন কমিশনকে জানিয়ে দিবেন। তবে এইটা আমি সব সময় বলি যে গ্রামে কিছু বাটপার লোক আছে, গ্রামে কিছু টাউট লোক থাকে, 5-7টা ছেলে পেলে থাকে, এদেরকে বলে তোরা ঝগড়াটা ঠিকঠাক মতো করে ফেলবে, আর আমি পিছন থেকে বলবো এই ঝগড়া করিস না, ঝগড়া করিস না, কিন্তু কাজটা যেটা করে এটা তোরা করবে। ইউনূস সাহেব যদি সৎ মনে, সত্য মনে নির্বাচনের তারিখ দিয়ে থাকেন যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হবে, আপনাকে স্ট্রিক করতে হবে, কারণ আপনি কিন্তু নোবেল লরিয়েট, আপনি কিন্তু খুব উঁচু মানের মানুষ, যা বলছেন তা পালন করার চেষ্টা করবেন দয়া করিয়া। কে কইল যে 7% ভোট পাইলে 14%-এর সিট দেওয়া লাগবো? এইসব লোকেরা যারা জীবনে, আমি তো বললাম জামাত বলেন আর এই মোল্লা মুন্সিরা বলেন,
যারা ধর্মের নামে ব্যবসা করে রাজনীতি করে, এরা সবাই মিললেও 10% ভোট পাবে না। এটা তো আমি সবসময় বলতেছি কথাটা, কিন্তু এরা যে পাওয়ার দেখাইতেছে এখন, এটা অসহ্য। এরা বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্র করতেছে, এটা অসহ্য। এদের কথা মানলে যদি ইলেকশনের ডেট পরিবর্তন করে, তাহলে কিন্তু খুব বিপদ হবে এদেশে। এই দেশে কিন্তু মুক্তিযোদ্ধারা বৈশা থাকবে না। ওই যত মানুষ দেখাইছে না, মোল্লা মুন্সিরা দেখ করে কয়েকদিন পরে পরে হাজারে হাজারে লাখে লাখে বের হয়, গ্রামে গ্রামে বের হবে হাজারে হাজার মুক্তিযোদ্ধার স্লোগান দিয়া, ৭১-এর স্লোগান দিয়া হাজার হাজার গ্রামে গঞ্জে বের হবে। কেউ বের হবে শেখ মুজিবের নাম লইয়া, কেউ বের হবে জিয়াউর রহমানের নাম লইয়া। এটা মনে রাখেন, আমি কাউকে ছোট বড় করতেছি না। কেউ এক স্লোগান দিয়ে বাইরে মুক্তিযুদ্ধের পক্ষে, কেউ আর এক স্লোগান দিয়ে বাইর হবে। ওই যেমন এখন বামপন্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগান দিচ্ছে, হ্যাঁ, তোরে চিনি তুই যে হইলে পাকিস্তানি, এই শিবির তোরে চিনি তুই যে হলে পাকিস্তানি। আহা, কত সুন্দর স্লোগান! এটাই তো সত্য, এবং এটা প্রতিষ্ঠিত করে ছাড়বে দেশের মানুষ যে জামাত শিবিররা হইল পাকিস্তানের জন্ম। ওদের স্বপ্নে এখনো পাকিস্তান আছে, ওদের স্বপ্নে এখনো পাকিস্তান, আদর্শে পাকিস্তান, চিন্তায় আফগানিস্তান। এদেরকে শিক্ষা দিবে দেশের মানুষ, বলে দিলাম। এখন কোথায় রয়েছে? সব 2 দিন 3 দিন 4 দিন 5 দিন নির্বাচনের যদি বিরোধিতা করে, এইসব বাজে কথা বইলা, এইসব কুতর্ক করিয়া, এইসব অযৌক্তিক কথা বইলা, ওই পিয়ার টিয়ার, ওই নতুন ইলেকশন আগে হইতে হবে, স্থানীয় ইলেকশন আগে হইতে হবে, অমুক তমুক আগে হইতে হবে, নির্বাচনের পরিবেশ সৃষ্টি, এইসব করে যদি নির্বাচন পিছানোর ষড়যন্ত্র করে, গ্রামে গ্রামে কিন্তু মানুষ নামবে। তবে এটা নির্ভর করতেছে আমার দলের নেতৃত্বের উপরে। আমার দল যদি আঙ্গুল সোজা করে বলে ইলেকশন কিন্তু হতে হবে, আমি জানি ইলেকশন হবে, এবং আমার ধারণা আমার দলের নেতৃত্বের এই যোগ্যতা আছে। আমার দল ধীরে চলছে, কিন্তু আমার দল থেমে যাচ্ছে না, সঠিক পথে চলছে। এবং একদিন এই আদেশ যেদিন হবে যে যারা নির্বাচনের বিরোধিতা করো, দেখো এরা কারা, এই দিনটা কিন্তু আসবে। শুধু আমি আপনাকে বলি, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2 দিন যাবত গোলাম আজমের ছবি, নিজামের ছবি, মুজাহিদের ছবি, কাদের মোল্লার ছবি, এই রাজাকারের বাচ্চারা, এরা কারা রে? এরা তো পাকিস্তানিদের সন্তান, এরা তো পাকিস্তানের টিক্কা খানের বাপ ডাকতো। এরা তো বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করছে, বাঙালি জাতির বিরুদ্ধে যুদ্ধ করে 30 লক্ষ লোককে হত্যা করতে সাহায্য করছে। এদের ছবি ঢাকা বিশ্ববিদ্যালয়ে টাঙানো থাকবে, আর এটা মেনে নিতে হবে। হ্যাঁ, নতুন প্রজন্ম তো মেনে নেয় নাই। হ্যাঁ, নতুন প্রজন্ম মেনে নেয় নাই। আমি দেখলাম নতুন প্রজন্মকে আমি সেলিউট দিচ্ছি। আজকে একজন আমেরিকা লন্ডন থেকে আমাকে জানাইলো, তাদের একজন মৌলানা আমাকে কি জানালে শুনবেন? প্রথমে আমাকে একটু থ্রেট করলো যে শিবির সম্পর্কে কোনো কথা বললেন। আমি বললাম কেন বলবো না? বললো শিবির আমরা সৃষ্টি করছিলাম। আমি বললাম কবে সৃষ্টি করছিলেন? বললো ওই যে ইসলামী ছাত্র সংঘ ছিল পাকিস্তান আমলে। এটা আবারও বলছি, কেউ সুস্পষ্ট ভাবে শুনেন একটু দয়া করে। ইসলামী যে ছাত্র সংঘ ছিল পাকিস্তান আমলে, যারা এই দেশে আলবদর সৃষ্টি করছিল, তারপরে মুক্তিযুদ্ধের পরে যখন সেই সংগঠন আর দাঁড়াইতে পারলো না, তখন ছাত্র শিবির নামে সংগঠনটা দাঁড় করো, ইসলামী ছাত্র শিবির। বললো কেন জানেন শিবির নামটা কেন? আমি বললাম শিবির কথাটা কেন হইল? শিবির কথাটা কেন হইল? শিবির তো হইলো বাংলার খুব সুন্দর একটা নাম। বললো শিবির কথাটা এই কারণে হইল, বাংলাদেশে 3টা ইসলামী ছাত্র শক্তি যুদ্ধ করছিল। একটা করছিল নেজামে ইসলামের নেতৃত্বে যে ছাত্ররা যুদ্ধ করছিল, তাদেরকে বলা হতো আল শামস। আর জামাতের নেতৃত্বে যে ছাত্ররা যুদ্ধ করছিল, এদেরকে বলা হতো আল বদর।
আর মুসলিম লীগ পিডিপির নেতৃত্বে যে ছাত্ররা যুদ্ধ করছিল এদেরকে বলা হতো আল রাজাকার, আল শামস, আল বদর, আল রাজাকার। তখন তারা যখন ছাত্র সংগঠন নতুন করে ৭৫-এর পরে, তখন তারা ওই যে আল শামসের আপনি কি আমার কথা শুনছেন? জি জি, শুনতে পাচ্ছি আমি। আল শামসের নিল, জি আল বদরের নিল, জি, আর রাজাকারের নিল। এই তিনটা শব্দ নিয়ে তারা শিবির কথাটা লেখে। আল শামসের আল বদরের আর রাজাকারের এই তিনটা শব্দের সম্মিলন হলো আল শামস, আল বদর, রাজাকার। এই তিনটা শব্দের সম্মিলনের নাম হলো শিবির। বললো শিবির। এই ৫ আগস্টে বা জুলাই অভ্যুত্থানে তো নিজামী, সাইদি, মীর কাসেম তাদের কোনো সম্পৃক্ততা নাই, বা শেখ হাসিনা বিরোধী এই যে গণ অভ্যুত্থান এগুলোর মধ্যে দিয়ে যেখানে বাংলাদেশের অস্তিত্বই তারা স্বীকার করে না। তো এই দিনটাকে ছাত্র শিবির কেন বেছে নিল যে বিশ্ববিদ্যালয়গুলোতে এই ছবি প্রদর্শন করতে হবে? এটার কারণ কি বলে আপনি কি মনে করেন, যে এটার মধ্যে উদ্দেশ্যটা কি ছিল? এটা এরা প্রমাণিত এবং প্রতিষ্ঠিত করতেছে এই দেশ এরা মানে না। এই দেশকে এরা পাকিস্তান মনে করে। এখন এটা শিবির এবং জামাত এটা এখন প্রতিষ্ঠিত করতেছে যে পাকিস্তান, এখনো তারা মনে করে এই দেশের নাম পাকিস্তান, এবং তারা পাকিস্তানেরই মানে জন্ম দিছে এবং তারা পাকিস্তানেই জন্ম নিছে। এরা বাংলাদেশ মানে না বলে গোলাম আজমের বা ওই নিজামী এদের ছবি টাঙ্গায়, এবং এটা আরো টাঙ্গায়। যদি সময় আসে এরা এই দেশটার নাম যদি পারে পাকিস্তান করবে। আমার কথাগুলা খুব তিতা লাগতে পারে, কিন্তু এটাই সত্য। জামাত এবং শিবির বাংলাদেশ মানে না, যুদ্ধের পরা ৭১-এর যুদ্ধের পরাজয় মানে না, এবং এরা কোনোদিন মাপ চাইব দূরের কথা, পারলে সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে তারা ফাঁসিতে ঝুলাই দিয়া মুক্তিযুদ্ধের প্রতিশোধ নিব। সেই কারণে আমি বলছি, ওই যে জনাব মোহাম্মদ ইউনূস সাহেব ইলেকশন যে ঘোষণা করছেন, এইটা যাতে একটা ঘোষণার মধ্যে সীমাবদ্ধ না থাকে। আপনি যদি বাপের বেটা হন, যে ঘোষণাটা জাতির সামনে এবং পৃথিবীর সামনে দিচ্ছেন, সেই ঘোষণাটা রক্ষা করেন। সেই ঘোষণাটা যদি রক্ষা না করেন, তাহলে এই দেশ বাঁচবে না। ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন হইলে কই যাইবো ওই দেশের রাজাকারের বাচ্চারা? কয় পার্সেন্ট ভোট পায় খালি দেখেন, কয় পার্সেন্ট ভোট রাজাকারের বাচ্চারা পায় খালি দেখেন আপনারা। এই যে এত পাওয়ার দেখাচ্ছে তারা। আমি তাই আজকে বলি ইলেকশনটা হতে হবে, কিন্তু তারা আজকে সারা দিন আমি দেখলাম ইলেকশনের যে ডেট ঘোষণা করার কথা বলা হয়েছে, এই ব্যাপারে তারা সাংঘাতিক ভাবে বিরোধিতা করতেছে বিভিন্ন ধরনের বাজে অজুহাতে। এগুলাকে অন্য কিছু যুক্তি বলে না, এগুলাকে বলে অজুহাত। সেই অজুহাতে তারা ইলেকশন পেছাতে চায়, কিন্তু ইলেকশনে দেশে হতে হবে, তা না হলে কিন্তু এই দেশ বাংলাদেশে অন্ধকার হয়ে যাবে বলে আমার মনে হয়। আরেকটা জিনিস আপনি একটু খেয়াল করেছেন কেন ফজলুর রহমান, দেখেন যে এনসিপি পার্টিটাকে তো বলা হয় যে কিংস পার্টি, এবং এই পার্টির খুব ছোট ঘটনা যদি ধরে নিলাম যে পিটার হাসের সঙ্গে মিটিং করতে যায় নাই কক্সবাজার, তারপরে তাদের এই জুলাই দিনটা, যে দিনটা তারা বলে যে ডক্টর ইউনূসকে তারা নিয়োগ দিয়েছে, সেই দিনটাতে তারা কক্সবাজারে। এবং অনেকে বলছেন যে ব্যাপারটা কি এখন এরকম যে এনসিপি কে যতটুকু প্রয়োজন ছিল তাদেরকে যা ইউজ করার করেছে এই যে গত ১ বছরে, মানে ধরেন আমরা তো, আমি একটু লম্বা করছি, ভূমিকা করছি, যে আওয়ামী লীগ শাসন আমলে ধরেন বিএনপি নেতা ইলিয়াস আলী গুম হওয়া, চৌধুরী আলম গুম হওয়া, আমরা এগুলা অকপটে সবসময় বলেছি যে এগুলো অন্যায়, অবিচার। এই গত ১ বছরে বহু গুম খুনের, মানে গুম ওই অর্থে আগের মতো না হলেও বহু মানুষ মারা গেছে, মবের শিকার হয়ে মারা গেছে। এগুলো কোনো কিছুই জুলাই ঘোষণায় নাই। এই ঘোষণাটা আদতে কি ভবিষ্যতে কোন রাজনৈতিক দল পুরোপুরি বাস্তবায়ন করবে? ১ নাম্বার। আরেকটা হলো তাদের ভেতরে একটা আওয়ামী লীগের জুজু আছে। ডক্টর ইউনূস তার বক্তৃতায় বলছেন ইলেকশনটা দেশের বাইরে থেকে থ্রেট আছে, এই আছে, এই আছে। তো এই যে জুজুর ভয় এবং এই ভবিষ্যতে এই ঘোষণাপত্র আদতে সেইভাবে বাস্তবায়ন, ওনারা যেভাবে এটা করলেন, এবং এর সাথে এনসিপির যে সম্পৃক্ততা, বর্তমান এনসিপির অবস্থান, এই সবশেষ অনুষ্ঠানের শেষ পর্যায়ে এই বিষয়গুলোর উপরে আমি একটু আলোকপাত করতে আপনাকে অনুরোধ করছি। ফজলুর রহমান, শুনেন, ৫ই আগস্টের আগে আমি কত কিছু করছি এটা আপনারা সবাই জানেন।
আর জি এটা আমার বক্তৃতা করে বোঝানোর কোনো দরকার নাই। আমার এই 1 2 3 4 5 বছরের ইউটিউব গুলা দেখলে আপনারা বুঝবেন। আমি রেকর্ড আছে। রেকর্ড, এটা আমার রেকর্ড, এটা দেখেন। জি এই ছেলেগুলো 5ই আগস্ট পর্যন্ত আমার কাছে মনে হয়েছে এরা বাংলাদেশের বাঙালি জাতির শ্রেষ্ঠ ছেলে। এদেরকে দেখলে আমার সন্তানের মতো মনে হয়েছে। আমার ছেলেরা 4 দিন 5 দিন রাতে বাসায় আসে নাই, আমিও রাত্রে ঘুমাইতে পারি না এদের জন্য। কিন্তু মনে করছি ওই ছেলেগুলা এত কষ্ট করতেছে, আমার ছেলেগুলা না হয় কষ্ট তো করবি। সারা দেশ পাগল হয়ে গেছিল এইসব ছেলে পেলে। কিন্তু এই ছেলে পেলে গুলা এরা হলো অকাল কুষ্মাণ্ড, এদেরকে বলা হয়। এদেরকে বলা হয় অকাল কুষ্মাণ্ড। এরা নিজে নিজে নিজেকে ধ্বংস করছে। এরা একটা জেনারেশনকে ধ্বংস করে দিচ্ছে। 3টা জেনারেশন এই ছেলেগুলা ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ এদেরকে কি পদার্থ দিয়ে বানাইছে আমি জানি না। তবে আমার কাছে এখন মনে হয় এরা হলো জামাতের প্রোডাকশন। জামাত এদেরকে সৃষ্টি করছিল এই দেশের মুক্তিযুদ্ধকে ধ্বংস করার জন্য। এবং আমার ধারণা এদেরকে বেশ কয়েক বছর যাবৎ জামাত বিভিন্ন ভাবে কোত্থেকে যেন খুশ করে আনছে। খুশ করে আইনে সবচেয়ে দেখছে এই ছেলেগুলা এই দেশটাকে সর্বনাশ করার জন্য যথেষ্ট হবে। এদের চেয়ে জামাতে অনেক নেতা স্বীকারও করে যে এদেরকে 17 সাল থেকে গ্রুমিং করছে, এখন মোটামুটি ওপেন সিক্রেট। এদের চেয়ে আমি কি বলবো, নষ্ট শ্রেণীর ছেলে আমার এই দেশে জন্মগ্রহণ করছে বলে মনে হয় না। আমি দেখেন ওদের, আমি সবসময় ওদের মনোবৃত্তিটা দেখেন। এরপরে উঠে গিয়ে কোথায় 5 স্টার হোটেলে। 5 স্টার হোটেলে থাকতে কত টাকা লাগে? এক রাত্রে ঘুমাইলে, এক বেলা খাইলে। আমি এদেরকে জিজ্ঞাসা করি আর কি সর্বনাশটা করতেছে দেশে। 5 স্টার হোটেল নিশ্চিত এরা থাকবে। আমাদের ছেলেপেলেরা কেন থাকবে না? 2 দিনের দিন বেড়াবে, বৌরলে বেড়াবে, বিয়া করলে গিয়া হানিমুন করবে। নিশ্চিত আমাদের ছেলেপেলেরা এই মজাগুলো করবে, বিদেশে গেলে বেড়াবে। কিন্তু যেদিন শত শত লোক নিহত হইল, লাখ লাখ লোক রাস্তায় পড়ে রইল, সেই দিন এরা বেড়াইতে যায় কক্সবাজার। যাদের এরাই তো ছিল নেতা। এদের মধ্যে কোনো মন আছে, বিবেক আছে নাকি? এদের মধ্যে কোনো যুক্তিবোধ আছে নাকি? এদের মধ্যে কোনো মনুষ্যত্ব আছে যারা ওই দিন বেড়াইতে যায় কক্সবাজার? আমি বুঝলাম ওই যে মিস্টার হাস বলতেছে তার সাথে দেখা করতে গেছে। আমি এটা নাইবা বললাম, হাঁসের সাথে হাঁসের জুতা টানার ক্ষমতা এদের নাই। জুতা স্যান্ডেলটা টানতে পারবে না এরা। ওদের সাথে হাঁসের তুলনা করে লাভ নাই। আর হাঁস এই দেশে কি করে দিব? যেটাই আমেরিকা করার এটা নিজেরাই করব। আমার সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দিছে নিজেই ইউনূস সাহেব। চট্টগ্রাম বন্দর করিডোর দিয়ে দিছে, এটা আমি আজকেও পড়ছি, দিয়ে দিছে। তবে এটা নিয়ে যুদ্ধ হবে ইউনূস সাহেব, এটা নিয়ে পার পাবে না। বাংলাদেশের মানুষ ছাড়বে না। মুক্তিযোদ্ধারা যতদিন আছে, যতদিন দেশে চন্দ্র সূর্য উঠবে, যতদিন দেশে ৭১-এর ইতিহাস থাকবে, যতদিন দেশে ৩০ লক্ষ মানুষের রক্তের সাগর মানুষ সৃষ্টি করেছিল, সেটা মনে করবে। যেদিন দেশে লক্ষ কোটি মায়ের কান্নার অশ্রুজল থাকবে, এদেশে চট্টগ্রাম বন্দর আমরা দিয়ে দিব না, সেন্ট মার্টিন দ্বীপও আমরা দিয়ে দিব না, করিডোরও আমরা দিয়ে দিব না। যুদ্ধ হবে এখানে। ইউনূস সাহেব খুব সর্বনাশ করতেছেন। আপনি ইলেকশন দিয়ে তাড়াতাড়ি বিদায় হন, এগুলো মনে হলে সহ্য হয় না। আপনি দেওয়ার কে? এটা 18 কোটি মানুষের দেশ। চট্টগ্রাম বন্দর দিয়ে দিলে বাংলাদেশের থাকে কি? আমি তাই আজকে ওই যে ছেলেরা যেটা করতেছে, এই ছেলেরা 3টা জেনারেশন সর্বনাশ করতেছে। এদেরকে পাহারা দেওয়ার জন্য মিলিটারি লাগে, এদেরকে পাহারা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে যে পাহারা দেয় কুত্তা লাগে, এদেরকে 7 জনের পাহারা দেওয়ার জন্য 1500 পুলিশ লাগে। এরা কি মানুষের বাচ্চা নাকি? এদের তো পলিটিক্স ছাড়ে দিয়ে হাত জোর করে মানুষের পায়ে ধরে বলা উচিত, যা করছি সব ভুল করছি, আমাদেরকে আপনারা মাফ করে দেন, এখন থেকে ভালো হয়ে চলবো। একটা মানুষ, হাজার হাজার মানুষ যাদের ডাকে হইতো, লাখ লাখ মানুষ যাদের ডাকে হইতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর শাহবাগে আর শহীদ মিনারে, এখন 1 মাস ঘুরিয়া বাপ ডাইকা বললাম
আজকে দেখলাম 20 কোটি টাকা খরচ করছে তারা। আচ্ছা ধরলাম 20 কোটি টাকা খরচ করে 2000 লোক হয়েছে। আমি এটা গল্প করতেছি না, আমি ফজলুর রহমান গল্প করতেছি না। কালকে যে মানুষ হয়েছে, এটা আমার নেতারা অপমান করা হয়। আমার দলের নেতারা তো আর মানুষ নেয় নাই, আমার দলের নেতারা তো ওখানে মেহমান ছিলেন। আমার দলের নেতাদের প্রতি শ্রদ্ধা জানাই আমি করতেছি কথাটা। কালকেও যে মানুষ হয়েছে, ওইটার কি কয় জনসংখ্যা যেটা হয়েছে মানিক মিয়া বনুতে, এই জনসংখ্যা সাধারণ মানুষের মিটিং এ যে কোনো জায়গায় গেলেই হয়, বিএনপির যে কোনো মিটিং এর চেয়ে বড় মিটিং হয়। এমনকি আমাদের মতো ক্ষুদ্র মানুষেরা, আমি চ্যালেঞ্জ করলাম ইউনূস সাহেবকে, আমি অনুরোধ করলাম আপনি আমাদেরকে একটা সুযোগ দেন, আমরা মুক্তিযোদ্ধারা একটা খালি মিটিং ডাকবো, কোনো দলের না, যে বাংলাদেশের মুক্তিযোদ্ধা কে কই আসরে, মুক্তিযুদ্ধের সূর্য কিন্তু অস্তমিত হয়ে যাচ্ছে, মুক্তিযোদ্ধার মা কিন্তু মৃত্যুবরণ করতেছে, মুক্তিযোদ্ধারা কোথায় আছে আসো, একদিন কালে আমরা বসবো ঢাকা শহরে। এই মানিক মেয়ে বিনতে আপনার চেয়ে ইউনূস সাহেবের চেয়ে 10 গুণ লোক বেশি হবে, 1 টাকা খরচ হবে না, 16 জোড়া ট্রেন ভাড়া করতে হবে না। এটা একটা কালচার শুরু করছেন, পরে আবার প্লেন ভাড়া করবেন, পরে একবার হেলিকপ্টার ভাড়া করবেন। কাজে আমি বলতেছি এই ছেলেগুলা এবং ইউনূস সাহেব রাজনীতির সমস্ত কালচার ধ্বংস করে দিছে। এই ছেলেগুলা এখন বিরত হওয়া উচিত রাজনীতি থেকে। এবং এরা যে ধরনের কথা বলে, এরা যে ধরনের কথা বলে, মুরব্বীদের সম্পর্কে যে ধরনের বেতমেজি কথা বলে, আল্লাহ জানে এদের কি হবে এই দেশে। আমি চাই এই দেশে সুন্দর ছাত্র রাজনীতি গড়ে উঠুক, যুব রাজনীতি। ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগান হচ্ছে, তোরে কিন্তু আমি চিনি, তুই কিন্তু পাকিস্তানি। রাজাকার, তোরে কিন্তু আমি চিনি, তুই কিন্তু পাকিস্তানি। কত সুন্দর স্লোগান। আলবদর, তোরে কিন্তু আমি চিনি, তুই কিন্তু পাকিস্তানি। এইগুলো হলো স্লোগান। কাজে স্লোগান আসবে, সুন্দর রাজনীতি আসবে। আর বেশি বাড়াবাড়ি করলে, আমি একটা জিনিস জানি, মাদ্রাসার ছাত্র, এদেরকে আমি সন্তানের মতো দেখি। এদের মুখে খাবার না দিয়ে আমি নিজে খাই না বাড়িতে গেলে, আমি এদের কথা বলছি না। কিন্তু ওই নিরীহ ছেলেদেরকে আইনা, মাদ্রাসার ছেলে আর কিছু ধর্মপ্রাণ মানুষকে ভুল বুঝায় আইনা হাজারে হাজারে লক্ষ লক্ষ দেখায়া এই দেশের রাজনীতিটা যেভাবে আপনারা ধ্বংস করতেছেন, ধর্ম ব্যবসায়ীরা জামাতের চক্রান্তের মধ্যে পড়ে, জামাতের চক্রান্তের মধ্যে পড়িয়া আমি আপনাদেরকে অনুরোধ করবো, এই রাজনীতি থেকে সরে আসেন, মানুষের রাজনীতিতে আসেন। সেই রাজনীতি হবে এদেশের কৃষকের, শ্রমিকের, মেহনতি মানুষের। সেই রাজনীতি হবে দেশের মানুষের পেটের ভাত, পরনের কাপড়ের। সেই রাজনীতি হবে এদেশের মানুষের, হিন্দু না মুসলিম জিজ্ঞাসা কোন জন কান্ডারি বলে ডুবিছে মানব সন্তান, ধর্মনিরপেক্ষতার রাজনীতি। সেই রাজনীতি হবে শিক্ষা শেষে চাকরির রাজনীতি। আর ধর্ম হবে, মুসলমান তার মসজিদে যাবে, হিন্দু তার মন্দিরে যাবে, মুসলমান ঈদের অনুষ্ঠান করবে হাজারে হাজারে, লাখে লাখে, কোটিতে কোটিতে, হিন্দু তার দুর্গা পূজা করবে আশ্বিন মাসে সুন্দর করে। ধর্ম যার যার, রাষ্ট্র হবে সবার। সেই দেশটা আমরা সৃষ্টি করতে চাই। দয়া করে রাজনীতিকে যারা ধর্ম ব্যবসার নামে ক্ষতিগ্রস্ত করতেছেন, আল্লাহর দয় লাগে। যারা ইসলামের নামে রাজনীতি করতেছেন, ধর্ম ব্যবসা, আল্লাহর দয় লাগে আপনারা রে। এইদিকে কিন্তু দেশকে নিয়েন না, দেশকে নিলে কিন্তু গ্রামে গ্রামে কিন্তু মানুষ বাড়িব সব জায়গাতে, মানি না মানবো না। রাজাকার কোথায়, ধর রাজাকার কোথায় আছে, এটা কিন্তু বাড়িব দেশে। দেশ এই জায়গাতে নিয়েন না কিন্তু আপনারা। আমরা কিন্তু এটা চাই না। আমরা চাই ইলেকশন হোক, যে দল মেজরিটি পাবে সেই দলের হাতে ইউনূস সাহেব তার দায়িত্ব দিয়া উনি বিদায় নিক। আমরা ওই ধরনের একটা দেশ চাই। এবং ইউনূস সাহেব এই দিকে যাচ্ছে বলে আমার মনে হয়, এবং আমার বিশ্বাস এবং অনুরোধ, ইউনূস সাহেব ঠিক থাকবেন এই ব্যাপারে।